আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে সেটা ডিসকাস করব সেটা হচ্ছে কি সেটা ডেরিভেশন অফ ড্রিফট ভেলোসিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট, আইতে পারে 5 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য। তো আমরা এখানে এখন যেটা নিয়ে সেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডেরিভেশন করব। কিসের ডেরিভেশন করব? ড্রিফট ভেলোসিটি যেটা আছে, ড্রিফট ভেলোসিটি ডেরিভেশন করব। লাস্ট ক্লাসটাতে আমরা ড্রিফট ভেলোসিটি বেসিক্যালি কি এই জিনিসটা নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? তো এখন ডেরিভেশন অফ ড্রিফট ভেলোসিটি করো। তো দেখো আগের মতই অলমোস্ট সেম কনসেপ্ট। আমরা একটা কন্টেইনার রাখছি, কন্টেইনার না মানে এখানে একটা কন্ডাক্টর রাখছি, সেই কন্ডাক্টরটার মধ্যে একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল থাকবে, তো একটা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল থাকতেছে, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের কাছে ইলেকট্রনস কি করব? মুভ করব। ইলেকট্রনস এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনের দিকে মুভ করব। তো ইলেকট্রন যদি এই ডাইরেকশন থেকে এখানে মুভ করে তাহলে তার জন্য তার মধ্যে কি থাকবে? এখান থেকে কথা না পরীক্ষায় ওসমান 15 মিনিট। আচ্ছা, এখান থেকে কি আইবো? এখান থেকে ইলেকট্রনস আইতাছে। তো ইলেকট্রন যদি থাকে তাহলে অবভিয়াসলি সেই ইলেকট্রনস এর মধ্যে কি থাকবে? ড্রিফট ভেলোসিটি থাকবে। সেই ড্রিফট ভেলোসিটিটা কত দিয়ে রিপ্রেজেন্ট করব আমরা? vd দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? নেক্সট এখানে যে ক্রস সেকশনের এরিয়াটা নিছি সেই ক্রস সেকশনাল এরিয়াটারে ধরলাম কত? a। আমি বারবার বলতেছি এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে ডাইরেক্ট ডেরিভেশনস তারা জিজ্ঞেস করতে পারে আইদার 3 মার্কস অর 5 মার্কস, অথবা এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন্স তারা জিজ্ঞেস করতে পারে। এখানে প্রচুর প্যাচ আছে, অনেকগুলো জিনিস এখানে আছে, অথবা এখান থেকে তারা শর্ট কোশ্চেন্স জিজ্ঞেস করলেও করতে পারে। এবং অ্যাজ ওয়েল এজ এটা বোর্ডের জন্য যতটুকু পরিমাণে ইম্পর্টেন্ট পার্ট, ঠিক তার থেকেও বেশি এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট পার্ট ফর নিট অ্যাজ ওয়েল এজ জেই অ্যাজ ওয়েল এজ আদার এন্ট্রান্স এক্সামস। আচ্ছা, এখন এখানে দেখি আমরা যে করছি কি, ঘটনাটা কি করছে, তোমরা ডিসকাশনটা কি রকম ভাবে দিলাম। তো থিওরি লেখাই যাচ্ছে না, এখন থিওরি তোমাদের ক্লাসে আগেই লেখানো হয়েছে, ওইখান থেকে তোমরা দেখে নিও, জাস্ট একটু রিকল করা যাচ্ছে আমি ডেরিভেশনস গুলো। তো এখানে কি করতেছি, একটা কন্ডাক্টর নিছি, একটা কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া কত ধরলাম আমরা? a ধরলাম ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? তো ব্যাটারি টার্মিনাল তার মধ্যে দিয়ে রাখছি, নেগেটিভ চার্জেস ইলেকট্রনস কি করব? নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে মুভ করব। এবং ইলেকট্রন যে মুভ করতেছে তাদের একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটিটা কত? ড্রিফট ভেলোসিটি বা vd দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সাথে আমরা আরেকটা জিনিসও দিয়ে রাখতেছি এখান থেকে, এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা দিতেছি। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবো? পজিটিভ টু নেগেটিভের দিকে। পজিটিভ টার্মিনাল এটা, নেগেটিভ এটা, তাহলে পজিটিভ টু নেগেটিভের দিকে কি থাকতেছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাদের এখানে থাকতেছে। অ্যাজ ওয়েল এজ আমরা এখান থেকে কি পাবো? কারেন্ট পাবো। আমরা এখান থেকে কি পাবো? কারেন্ট পাবো। আচ্ছা, কারেন্ট কোন দিকে ফ্লো হয়? কারেন্ট উইল অলওয়েজ ফ্লো ফ্রম পজিটিভ টার্মিনাল টু দা নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি পজিটিভ চার্জ যেদিকে মুভ করে, অথবা বলতে পারি ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট ডাইরেকশনে। ক্লিয়ার? সমস্যা নেই? ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথমে একটা কাজ করি, এই যে ল্যাংথটা আছে না, এই ল্যাংথটারে আমি ধরে নিতেছি। আমি ধরতেছি কি এই পজিশন থেকে এই পজিশনে আইতে সে টাইম নিতেছে কতক্ষণ? t টাইম। কতটুকু টাইম নিতেছে ইলেকট্রন? it will take t amount of time to reach from this position to that position with a velocity how much? vd। তাহলে লেংথটা যেটা আছে সেই লেংথের ভ্যালু কত আসবে? vd into t, length is equal to velocity into টাইম আমরা পাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা লেংথ পাইলাম, লেংথের ভ্যালু কত আছে? vd t, এতটুকু লেংথ। এবার বলতে পারো যে স্যার এখানে তাহলে আমরা যে কোনো একটা লেংথ নিছি না কেন? নিছি না একটাই কারণ, কারণটা কি? আমার টার্গেট হচ্ছে কি সেটা ইলেকট্রন কতটুকু টাইমে এই পজিশন থেকে ওই পজিশনে যায়, টাইমটা আমার কাছে ইম্পর্টেন্ট। আর ড্রিফট ভেলোসিটি আমার ইউজ করতেই লাগবে vd হিসাবে, ওই কারণে, কারণ আমার তো ডেরিভেশনের মধ্যে আছে কি ড্রিফট ভেলোসিটি আছে, ড্রিফট ভেলোসিটিটা লাগবে। তো এই কারণে আমরা ভেলোসিটি আর টাইম ধরে নিয়ে নিছি, লেংথটা আর ইউজ করতেছি না আমরা এখানে, ঠিক আছে? যদি মানে ইউজ করলে কমপ্লিসিটি বাড়বে তার জন্য। আচ্ছা, এবার এটার সাথে যদি আমরা এরিয়ারে মাল্টিপ্লাই করি তাহলে কি পাইতাছো? এই যে পোরশনটা আছে এই শেডেড পোরশনটারে কি পাইতাছো? ভলিউম পাইতাছো। এই শেডেড পোরশনটার ভলিউম পাবে। বারবার বলতেছি এটা কিন্তু স্টেপ বাই স্টেপ ডেরিভেশনটা লিখতে লাগবে, ঠিক আছে? ফার্স্টে লেংথ বাইর করলাম, তারপর তার সাথে এরিয়া মাল্টিপ্লাই করলাম, দেন উই উইল গেট
ভলিউম। এবার এই ভলিউমের সাথে কি মাল্টিপ্লাই করতে লাগবে আমাদের? ওকে, কি মাল্টিপ্লাই করব আমি একটু বুঝি। আমার টার্গেট কি? কারেন্ট বের করব। টার্গেট কি? কারেন্ট বের করতে লাগবে। মাই টার্গেট ইজ দ্যাট কারেন্ট। তাহলে কারেন্টের ফর্মুলা কি? চার্জ বাই টাইম। চার্জ বাই টাইম। টাইম তো ধরছি আমি, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখানে একটা কাজ করো, টি টাইম না ধরে সেটা এখানে একটা কাজ করো, ডেল্টা টি ধরে নাও। টি টাইম না ধরে সেটা একটা শর্ট ইন্টারভ্যাল অফ টাইম ধরলাম, ডেল্টা টি। তাহলে এখানেও কি আইব? ভিডি ডেল্টা টি, তার সাথে এরিয়া ধরে নাও এ। তাহলে এখানেও আমি টাইমটা ধরলাম কত? এখানে চার্জ দেয়া রাখলাম কিউ, আর টাইম দিলাম কত? ডেল্টা টি। ঠিক আছে, শর্ট ইন্টারভ্যাল অফ টাইম নিছি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, যদি এরকম হয়, এখন আরেকটা জিনিস ধরতেছি এন হইতেছে কি সেটা ডেনসিটি অফ কার ডেনসিটি অফ ইলেকট্রন। মানে ইউনিট ভলিউমের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? n নাম্বার অফ ইলেকট্রন আছে। তাহলে এই ভলিউমটার মধ্যে কতটুকু ইলেকট্রন থাকবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত থাকবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু কত আইব? vd ডেল্টা টি a into n। vd ডেল্টা টি a into n, this is the total number of electron। তাহলে এবার এখানে যদি আমি বাইর করি টোটাল চার্জ, আচ্ছা টার্গেটটা কি? চার্জ বাইর করতে লাগবে। টাইম তো আমার কাছে আছেই, তো বাইর করতে লাগবে কি? চার্জ বাইর করতে লাগবে। তাহলে টোটাল চার্জ ইজ ইকুয়াল টু কি লাগবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইনটু ই। টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইনটু ই। ই তো চার্জ অফ ইলেকট্রন। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত আছে? ভিডি এ এন ডেল্টা টি ইনটু কি লাগবে এখান থেকে? চার্জ ই লাগবে। ক্লিয়ার এখান থেকে? ঠিক আছে, নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে? আচ্ছা, তাইলে এবার এখান থেকে আমরা কি পাইতাছি? এন ই এ ভিডি ডেল্টা টি। তাহলে টোটাল চার্জ কতটুকু আইলো? টোটাল চার্জ এখানে তুমি ইচ্ছা করলে ডেল্টা কিউ লিখতে পারো। কেন ডেল্টা কিউ লিখছি? টাইম কি? শর্টেস্ট টাইম। যেহেতু টাইমটা শর্টেস্ট, তাহলে অবভিয়াসলি চার্জও কি হইব? শর্টেস্ট কোয়ান্টিটি অফ চার্জ হইব বা স্মলেস্ট কোয়ান্টিটি অফ চার্জ হইব। শর্টেস্ট কোয়ান্টিটি তো না, স্মলেস্ট কোয়ান্টিটি অফ চার্জ হইব। তাহলে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি ডেল্টা টি। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ। তাহলে কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে আমরা কি করব? তাহলে কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে আমরা লিখতে পারি I is equal to চার্জের ভ্যালু বসায় দাও। চার্জের ভ্যালু কত আছে? NEA VD ডেল্টা টি হোল ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা টি কাটাকাটি যাবে, তো থাকবে কত? NEA VD। তাহলে আমরা এখান থেকে পাইতাছি কত? I is equal to NEA VD delta T। This is the expression of current with respect to drift velocity। ক্লিয়ার? এখান থেকে নোট করে আমি একটু জাস্ট আমি একটা জিনিস দেখাই দিই এখানে। এখান থেকে আমাদের কাছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি? কারেন্ট ডেনসিটি which is represented by J। current density which is represented by J। what is the meaning of current density? definition খুব ইম্পর্টেন্ট। current density, what is the meaning of current density? amount of current flowing through per unit cross sectional area of a certain wire। তাহলে এখানে কি লাগবে? I by A। আচ্ছা, যদি আমি কারেন্ট ডেনসিটি চার্জ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি করতে লাগবে? অ্যামাউন্ট অফ চার্জেস ফ্লোইং পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। মনে রাখবে, চার্জ দিয়ে লিখলে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া লাগবে, আর কারেন্ট দিয়ে লিখলে শুধু কারেন্ট পার ইউনিট এরিয়া বা ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে সিম্পলি এরিয়া কাটাকাটি যাবে। তাহলে NE VD। ঠিক আছে, তাহলে কারেন্ট ডেনসিটি J is equal to NE VD। ওকে, পজ করে নোট করে নিও এটা। পরে শুরু হবে। ওকে, তো এখান থেকে আমরা যেটা পাইছিলাম, drift velocity I is equal to drift velocity I is equal to NEA VD। ঠিক আছে, এখান থেকে আমরা কারেন্টের এক্সপ্রেশন পাইছি ইন টার্মস অফ drift velocity। আচ্ছা, তোমাদের মনে আছে নি drift velocity আরেকটা এক্সপ্রেশন আমরা পাইছিলাম, সেটা কি আসতো? স্মল ই ক্যাপিটাল ই টাউ
ডিভাইডেড বাই m, ঠিক আছে, ক্যাপিটাল E স্মল e টাউ ডিভাইডেড বাই m। তাহলে এখানে এটা রিপ্লেস করে দিই, তাহলে এখানে রিপ্লেস করলে পরে কি হয়ে যাচ্ছে I is equal to n e a, দেন v এর জায়গাতে কত লিখতে পারি e টাউ by m, that is n e square a টাউ বাই m। এটার একটা পার্ট রাখি, সাথে এখানে কি রাখলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি রাখলাম, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমরা করাবো দুদিনের মধ্যে। ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে তোমাদের কাছে আরেকটা এক্সপ্রেশন ছিল, E is equal to V is equal to E into L, মাইনাস থাকে একটা, আমি মডিউলাস ভ্যালু নিয়ে নিতেছি, মাইনাস থাকে আমি জাস্ট কি করলাম মডিউলাস ভ্যালু নিয়ে নিছি। পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কি লেখা যায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু লেংথ, potential is equal to electric field intensity into length, মাইনাস থাকে, মাইনাসটা আমি অমিট করতেছি, দ্যাট ইজ কি নিতেছি মডিউলাস ভ্যালু নিতেছি। তাইলে আমি এখানে ইচ্ছা করলে এখান থেকে কি লিখতে পারি E is equal to V by L লিখতে পারি, E is equal to V by L, তাহলে I is equal to নেক্সট লাইনে I is equal to n E square a tau by m, দেন E এর জায়গাতে কত লিখতে পারি V by L, আমি এখান থেকে লিখতে পারতেছি। ফাইন, এতটুকু পর্যন্ত ওকে। এবার তাহলে এখান থেকে আমি কইতে পারি যে I then ml by n E square a tau is equal to V is equal to V। এবার দেখো m l যতগুলো প্যারামিটার আছে সবগুলো প্যারামিটার এখানে কি কনস্ট্যান্ট প্যারামিটার, তাহলে এখান থেকে আমি এটা আবার এমনি লিখতে পারি V is equal to, এখানে একটা কনস্ট্যান্ট আছে, এটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তাহলে এখানে সোজা কথায় যদি আমি এখানে লিখতে চাই তাহলে এরকম ভাবে লিখতে পারি কনস্ট্যান্ট ইনটু কত আছে I, আবার ওহমস ল অনুসারে কি জানি V is equal to I into R, এবং এখানেও জানি আমরা R টা কি কনস্ট্যান্ট। তাহলে দুজনের কম্পারিজন করলে পরে আমি এখানে কইতে পারি V is equal to R into I, where R is equal to তাহলে কত হবে ml divided by n E square a into tau, ঠিক আছে। এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের কাছে প্রায় সময় জিজ্ঞেস করে, হ্যান্স রিডিউস ওহমস ল, হ্যান্স রিডিউস ওহমস ল। তো হ্যান্স রিডিউস করতে গেলে কি করো কারেন্টের এক্সপ্রেশন, তারপর এখান থেকে ড্রিফট ভেলোসিটির ফর্মুলা আমরা বসাবো, যেটা আমাদের কাছে জানা আসলো লাস্ট আমরা দেখাইছিলাম ড্রিফট ভেলোসিটির ফর্মুলা থেকে, ওই ড্রিফট ভেলোসিটির ফর্মুলাটা এখানে বসায় দেব। দেন E যেটা আছে E কে কি করো পোটেনশিয়াল আর লেংথ এর কনসেপ্টে কি করুন তাকে মডিফাই করুন, ঠিক আছে। এই পার্ট ফর্মুলা গুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে এগুলো এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট। দেন এখান থেকে ফার্দার প্রসেস করে সেটা V is equal to পাইতাছি। তো এখান থেকে আমরা পাইলাম কারে R যেটা আছে R রে পাইছি। এবার এখান থেকে আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব প্রায় সময় জিজ্ঞেস করে, ঠিক আছে। তো এখানে আমরা জানি R, ওকে, R is equal to আমরা আবার একটা জিনিস জানি rho into L by A, R is equal to rho into L by A, তাহলে R এর ভ্যালু বসায় দাও m into L divided by n E square tau divided by কত থাকতেছে L থাকতেছে A থাকতেছে rho into L by A। তাহলে এই দুটোটা জিনিসের কম্পারিজন করে আমরা পাইতাছি কি rho is equal to m divided by n E square into tau, n E square into tau। এই যে পোরশনটা আছে এই পোরশনটারও নোট ডাউন করে রাখো, কারণ এটা অনেক সময় দরকার লাগে। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ রেজিস্টিভিটি, ঠিক আছে। হ্যান্স রিডিউস ওহমস ল না জিজ্ঞেস করে তাহলে এরকমও জিজ্ঞেস করতে পারে, অথবা কইতে পারে তোমাদের পরীক্ষার মধ্যে যে derive the expression of resistivity, derive the expression of resistivity in terms of relaxation time, in terms of relaxation time, খুব ইম্পর্টেন্ট কিন্তু আইতে পারে টুইস্টেড কোশ্চেন আজকালকার দিনে বোর্ডের মধ্যে প্রায় সময় দিতেছে, তোমরা সব জানো কিন্তু আনসার করতে পারতা না, যাতে এগুলো না হয় এগুলো দিকে লক্ষ্য রাখো। কি করতেছে রেজিস্টিভিটির সাথে কার রিল্যাক্সেশন টাইমের রিলেশন বাইর করতে বসে। তো রেজিস্টিভিটির সাথে রিল্যাক্সেশন টাইমের রিলেশন কি হইতাছে rho is equal to m divided by n square tau। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিসও পাইতাছি, কি করতে পারি রেজিস্টিভিটি rho is inversely proportional to কি আছে রিল্যাক্সেশন
time. Resistivity rho is inversely proportional to relaxation time. নোট করে নিও, এটা খুবই ইম্পর্টেন্ট, পজ করে নোট করে নাও। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস হলো এখানে কন্ডাক্টিভিটি। তো আমরা জানি 1 বাই রো ইজ ইকুয়াল টু কত আছে কন্ডাক্টিভিটি। তো ওই বেসিসে লিখলে এখানে জাস্ট কিছু না, এটা মনে রাখলে ওইটাও থাকবো, n স্কয়ার টাউ ডিভাইডেড বাই m। কন্ডাক্টিভিটি অনেক সময় দরকার লাগতে পারে, ঠিক আছে? ওকে, নোট ডাউন করে নিও। নেক্সট আমরা এখান থেকে রেজিস্ট্যান্স দেখাইছি যদি এখনই, তবে আমি আরেকবার একটু বলে দিতেছি। রেজিস্ট্যান্স R is equal to rho into L. Resistance R is equal to rho into L by A, ঠিক আছে? এখান থেকে অনেক সময় তারা আমাদেরকে এরকম টাইপের কিছু কোশ্চেন্স দিয়া দেয়, যেটা আমরা করার হয় যেটা। তো প্রায় সময় তারা আমাদেরকে এরকম টাইপের কোশ্চেন্স দেয় কি, লেন্থ ধরো 3 টাইমস করছো, অথবা এরিয়া ধরো তোমার কম্প্রেস করে সেটা 1/2 টাইমস করে দিছো, অথবা এমনও দেয় যে লেন্থ ধরো তোমার 20% ইনক্রিজ করছো। তো এরকম ধরনের কোশ্চেন, ঠিক আছে? একটা কোশ্চেন আমরা জাস্ট এমনি নিতে আসি যে লেন্থ কি করা হয়েছে, লেন্থ 20% আমরা কি করছি, ইনক্রিজ করছি। লেন্থ কি করছি, 20% ইনক্রিজ করছি। তাহলে রেজিস্ট্যান্সের কন্ডিশন কি হবে, রেজিস্ট্যান্সের কন্ডিশন কি হবে, লেন্থ কত টাইমস ইনক্রিজ করছে, 20% ইনক্রিজ করছে, ঠিক আছে? তো 20% ইনক্রিজ করার আগে আমাদের কাছে ভ্যালু কত আসলো, রো ইনটু L by A। রো কি, রেজিস্টিভিটি। কার উপরে ডিপেন্ড করব, ইট উইল জাস্ট ডিপেন্ড আপন the nature of the material, nothing else। কারোর উপরে ডিপেন্ড করবে না, শুধু নেচার অফ দ্য ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করবে, শুধু নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নতুন লেন্থ কত হয়েছিল, L dash is equal to কত, 20% ইনক্রিজ হয়েছে। তাহলে আগে ছিল কত, L প্লাস, এখন কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, 20%। তাহলে 20% মানে কত আছে, 100 অফ কত থাকবে, L। তাহলে এখান থেকে কত আছে, আমি যদি 10 নিচে রাখি তাহলে উপরে কত আসবে, এখান থেকে 10 থাকতেছে, তাহলে এখানে 12 থাকতেছে, আর এখানে কত আসবে 12 L। সোজা কথা 6/5 L থাকতেছে আমাদের এখান থেকে, এটা কি আছে নিউ লেন্থ। ওকে, বাট মনে রাখো ভলিউম কি থাকবে, ভলিউম আগে এবং পরে সেম থাকবে। তাহলে ভলিউমের ফর্মুলা কি আছে, L into A dash is equal to কত আছে, L into A। তাহলে নতুন লেন্থ কত আছে, 6/5 of L into A dash is equal to L into A। কাটাকাটি যাবে L, তাহলে এখান থেকে কত থাকবে, A dash is equal to 5/6 into area, 5/6 into area, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখন আমরা একটা কাজ করি, নতুন যেটা আছে, নতুন রেজিস্ট্যান্স R dash is equal to rho into L dash by A dash। তাহলে রোর জায়গাতে তো রোই থাকবো, L dash এর জায়গায় কত আইবো, 6/5 into L, নিচে কত আইবো, 5/6 into L। তাহলে সোজা কথা 36 ডিভাইডেড বাই 25 রো L by A। তাহলে এটা কত হইতাছে, R থাকতেছে, কিন্তু কত টাইমস হইতাছে এখান থেকে, 36/25 R। কার ভ্যালু, R dash এর ভ্যালু, কার ভ্যালু, R dash এর ভ্যালু আমরা এখান থেকে পাইছি। তো এখানে আমাদেরকে কি বের করতে লাগবে, পার্সেন্ট বের করুন, ইনক্রিমেন্ট বের করতে লাগবে। তাহলে এখানে কি লাগবে, চেঞ্জ অফ R ডিভাইডেড বাই R ইনটু কত আছে, 100%। তাহলে চেঞ্জ অফ R মানে কি আছে, R dash minus R ডিভাইডেড বাই R ইনটু 100%। তাহলে R dash এর ভ্যালু কত আছে, 36/25R minus R by R ইনটু 100%। তাহলে কত হবে এখান থেকে ক্যালকুলেশন করা, 11/9 কেমন হবে, না 11/R হবে, ভুল করো না, 11/R ইনটু 100%, ঠিক আছে? কাটাকাটি থাকবো, তাহলে কত হবে 4। তাহলে what will be the situation,
44%, তাহলে আমরা চেঞ্জ করছিলাম কত 20% চেঞ্জ করছিলাম, তো রেজিস্ট্যান্স কি হয়েছে 44% ইনক্রিজ হয়েছে, রেজিস্ট্যান্স উইল বি ইনক্রিজড বাই 44%। খুব এটা এত কষ্ট না করে ডাইরেক্ট আর ইকুয়াল টু রো এল বাই এ যে এটা উপরে নিচে এল মাল্টিপ্লাই করে রো এল করতে পারো, সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে কি সেটা আমরা দেখো করতে পারতাম আমরা, এটার শর্টকাট যেমনি বলছি এরকম ভাবে এন্ট্রান্সের লেগা তো ভ্যালিড কোনো সমস্যা নেই, কিন্তু বোর্ডের লেগা অনেক সময় অনেক স্যার আছে নাম্বার কেটে দিতে পারে। আমি প্রথমেই কইছি আমাদের এখন যে লেকচারটা আছে পুরোপুরি রূপে শুধু বোর্ডস এক্সামের লেগা, ঠিক আছে। আমি ওইখানে শর্টকাট ট্রিক যদি অ্যাপ্লাই করি অনেক সময় নাম্বার কাটলেও কাটতে পারে, কারণ ধর এই কোশ্চেনটাই তারা তোমার 2 মার্কসের জন্য দিল, অত 3 মার্কসের জন্য আমার তো চান্স নাই, 2 মার্কসের জন্য হ্যাঁ করতে পারো কোন সময় এমসিকিউ টাইপের যদি হয়, তখন তোমার তাহলে সলিউশন দেখতো না, সলিউশন না দেখলে তখন তুমি ডাইরেক্ট শর্টকাট ট্রিক্স অনুসারে ইউজ করে দেওয়া, কোনো প্রবলেম না, আমরা যেন এন্ট্রান্সে পড়ি। কিন্তু স্কুলের পরীক্ষাতে হইলে একটু লেখাপড়া করাটাই বেটার, কারণ কোনো কারণে তুমি শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করলা, এবার কোনো কারণে নাম্বার কাটটা দিল, তুমি বুঝতে না, রেজাল্ট আইলে পরে বুঝলাম, ঠিক আছে। এরকম ভাবে 2 মার্কস করে কাটলেও কিন্তু অনেক এদিক সেদিক হয়ে যায় না। খুব 5/6 কোন জায়গাটা এই লাইনটাতে, হ্যাঁ 5/6 ঠিক আছে, থ্যাংক ইউ। 5/6 এ থাকবে এটা, থ্যাংক ইউ। 5/6 এ, ওকে, আই হোপ সো ক্লিয়ার। নেক্সট নোট করে নিও। আচ্ছা, রেজিস্ট্যান্স যেটা আছে মনে রাখো, রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে রিলেশন থাকে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স RT ইজ ইকুয়াল টু R নট 1 প্লাস আলফা ডেল্টা 1 প্লাস আলফা ডেল্টা টি, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে এটা যদি আমি আরো ভালো করে লিখতে চাই তাহলে RT ইজ ইকুয়াল টু R নট 1 প্লাস আলফা টি আলফা টি মাইনাস টি নট, ক্লিয়ার। RT is equal to R naught 1 plus alpha T minus T naught থাকতেছে আমাদের এখানে, ওকে। তো এখানে T naught বলতে কি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, নরমালি T naught বলতে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা নিয়ে থাকি। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি নিতেছি, রেজিস্ট্যান্স যেটা আছে রেজিস্ট্যান্সের ভ্যালু নিতেছি। এখন এখান থেকে আমি একটা কথা কইতাছি, এই যে প্রিন্সিপালটা আছে এই প্রিন্সিপালটার উপরে বেস করে একটা থার্মোমিটার কাজ করে, এই প্রিন্সিপালটার উপরে বেস করে একটা থার্মোমিটার কাজ করে, নাম মনে আছে তার, তার নাম হচ্ছে গেছে ক্লাস 11 স্ট্যান্ডার্ডে তোমরা পাইছিলা, ঠিক আছে। এটা আমরা কই রেজিস্ট্যান্স থার্মোমিটার, এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টের উপরে বেস করে সেটা আমরা রেজিস্ট্যান্স থার্মোমিটারে ইউজ করি। সেই রেজিস্ট্যান্স থার্মোমিটারের মধ্যে স্পেশালি খুব বেশি পরিমাণে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে সেটা প্লাটিনাম resistance থার্মোমিটার, ঠিক আছে। প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। লজিক কি থাকে এখানে, লজিক হচ্ছে কি সেটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেজিস্ট্যান্সের ভ্যালু কত আইডেন্টিফাই করো, আলফা ম্যাটেরিয়াল নেচারের উপর ডিপেন্ড করে, কনস্ট্যান্ট ভ্যালু জানা থাকবে আমাদের কাছে, দেন টি ইজ সেটা আননোন টেম্পারেচার, যেটা দেওয়া থাকলে থাকবো, না দেওয়া থাকলে আমরা এখান থেকে ইউটিলাইজ মানে ফর্মুলাটা ইউটিলাইজ করে বাইরে করব, ঠিক আছে। টি যেটা আছে টি টা বলতেছে কি সেটা আননোন টেম্পারেচার, 0টা T0 হচ্ছে কি সেটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অথবা যেটা আমরা রেফারেন্স টেম্পারেচারও কইয়া থাকি। আর RT সেটা যে আননোন টেম্পারেচার আছে ওই আননোন টেম্পারেচারে রেজিস্ট্যান্সের ভ্যালু, ওই আননোন টেম্পারেচারে রেজিস্ট্যান্সের ভ্যালু। এখান থেকে আমাদেরকে বেসিক্যালি জিজ্ঞেস করলে নিউমেরিক্যাল কোশ্চেনস জিজ্ঞেস করতে পারে। একটা নিউমেরিক্যাল কোশ্চেনস আমরা করাইতেছি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, আলফা ইজ সেটা একটা কনস্ট্যান্ট যার ভ্যালু শুধুমাত্র ম্যাটেরিয়ালের নেচারের উপরে ডিপেন্ড করবে, আলফা ইজ এ কনস্ট্যান্ট যার ভ্যালুটা ম্যাটেরিয়ালের নেচারের উপরে ডিপেন্ড করবে, এটা তোমার তারা দেয়া রাখবো কোশ্চেনের মধ্যে। একদম সিম্পল টাইপের কোশ্চেনস এখান থেকে তারা জিজ্ঞেস করবে বোর্ডের মধ্যে, এন্ট্রান্সের লেখা অন্য কিছু করতে পারে, আমরা দেখাবো পরে। তো আচ্ছা এগুলো আমরা পরে করব, পরে করুন, এটাও পরে করুন।
বাদ করি। এখান থেকে আমরা দেখি এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার মধ্যে কি দিয়েছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ থিন সিলভার ওয়্যার, দেখা যাচ্ছে আই হোপ সো, ঠিক আছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ thin silverware is 1 ohm at 20 degrees Celsius. The wire is placed in a liquid but and its resistance rises to 1.2, এটা ওহম হবে, ঠিক আছে, এটা 2 এটা আছে বলে এটা ওহম থাকবে, ক্লিয়ার, দেখা যায়। আচ্ছা, তো এখান থেকে এখন আমাদেরকে বাইর করতে লাগবে কি হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য বাথ। দেখো এখানে আমাদের কাছে দেয়া রাখছে কি আলফা, যেটা আছে আলফার ভ্যালু দেয়া রাখছে, তাহলে আমাদেরকে দিছে কি r0 এর ভ্যালু দেয়া দিছে, r0 ইজ ইকুয়াল টু কত হইছে আমাদের কোশ্চেনের মধ্যে 1 ওহম, ঠিক আছে, rt ও কয় রাখছে, rt ইজ ইকুয়াল টু কত হইছে 1.2 ওহম, r0 rt দুটোটা আমাদের কাছে এখানে দেওয়া আছে, ওকে, সাথে কি দেওয়া আছে আলফা, যেটা আছে আলফার ভ্যালু দেওয়া আছে, আলফা ইজ ইকুয়াল টু কত 3.8, সরি 3.8 ইনটু 10 টু দি পাওয়ার -3, আলফা যেটা আছে আলফার ভ্যালু আমাদের কাছে দেওয়া হয়েছে এখানে, তাহলে ফর্মুলা আমরা কি জানি, r ইজ ইকুয়াল টু r0 1 প্লাস আলফা t মাইনাস t0, ঠিক আছে, t মাইনাস t0, ক্লিয়ার। তো আমাদেরকে বের করতে হয়েছে কি হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য বাথ। তো মনে রাখো এখানে ইউজ করতে গেলে আমাদের কি করতে লাগবে, কি ইউজ করতে লাগবে, কেলভিন ইউজ করতে লাগবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলফার ভ্যালু সেলসিয়াসে দেওয়া থাকলে এখানে প্রবলেম হতো না কিছু, কিন্তু তোমার এখানে ফর্মুলার ভ্যালু বসাতে গেলে তোমাকে দিতে লাগবে, ঠিক আছে, তো এটাতে প্রবলেম হতো না, তুমি ডাইরেক্ট এখানে r এর ভ্যালু বসায় দাও, r নট এর ভ্যালু বসায় দাও, ক্যালকুলেশনটা করো, করে সেটা দেখো কত হয়। এখানে একটা কাজ করো, যেহেতু আমরা ডিফারেন্স নিতাছি, ডিফারেন্স যেহেতু নিতাছি কেলভিনে শিফট করার দরকার নেই, আলটিমেটলি নিতাছি তো ডিফারেন্সে, তো ডিফারেন্স করানো কোনো প্রবলেম হতো না, এখানে সমস্যা হতো না। তাহলে r এর ভ্যালু কত আছে, rt এর ভ্যালু কত আছে 1.2 is equal to 1, দেন ফার্স্ট ব্র্যাকেটে কত হবে 1 প্লাস আলফার ভ্যালু কত আছে 3.8 into 10 to the power -3, দেন এখানে কত আছে t তো জানি না, বাইর করতে লাগবে, t নট যেটা আছে t নট এর ভ্যালু কত আছে 20 ডিগ্রি সেলসিয়াস না 20, ক্যালকুলেশনস করো, ক্যালকুলেশনস করে সেটা দেন দেখো এখান থেকে কত আয় আমাদের কাছে 0.2 আইবা, দেখো এই দুটোরে পার্ট করলে কত আসছে 0.2 is equal to 3.8 into 10 to the power -3 t minus 20 থাকতাছে পয়েন্ট কি হইব বাদ যাইব, পয়েন্ট আমাদের এখান থেকে কি যাইব বাদ যাইব, বাদ যাওয়ার পর তারপর এখান থেকে কি আইব তাহলে 38 is equal to, sorry, 38 into t minus 20 is equal to 2 into 10 to the power কত আইব প্লাস 3 আইব, ঠিক আছে, ক্যালকুলেশন করো দেখো কত আইতাছে, কত আয় দেখো তো, আমার দিয়ে চাইছি হুম ইকুয়াল করবি versus me you ऐसा ना কোনটারে দিকে না নিয়া ওয়ানটা কেমনে প্লাস করবে, এটা সাথে এটা প্যারামিটারটা ডিফারেন্ট প্যারামিটার না, এটা ডিফারেন্ট প্যারামিটার না, তাহলে এখানে কত আইতাছে, এখানে যদি আমরা এটা দিয়ে কাটি তাহলে কত আইব 19, তাহলে 1000 বাই 19 ডিভাইডেড বাই 19 প্লাস কত আইব 20 আইব, তাহলে 19000 প্লাস কত আছে 3801380 বাই 19, দেখো তো কত হয়
1380 বাই 19 করে দেখো কত হয়, যা এবার এটাই आंसर। Let us check. 1380 1380 ডিভাইডেড বাই 19 72 72 পয়েন্ট সামথিং কিছুটা থাকার কথা। যাই হোক কত আছে 72.63 72.63 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? বারবার বলতেছি বোর্ডের কোশ্চেনস এর মধ্যে কিন্তু নিউমেরিক্যাল সাম এক্সটেন্ট লেংথি টাইপের হবে। এটা এন্ট্রান্সের নিউমেরিক্যালস তুমি পাইছো না, এখান থেকে আছে শর্টকাট ট্রিক্স তুমি বের করে লেবা। তোমাকে এখান থেকে প্রপার ডেরিভেটিভস করে দিতে লাগবে, মানে প্রপার ডিভিশন বা মাল্টিপ্লিকেশন যাই আছে। মাল্টিপ্লিকেশনে তো প্রবলেম নাই আমাদের, আমাদের প্রবলেম হয় বেসিক্যালি ডিভিশনস এর মধ্যে গিয়ে আসে। তো এগুলো তাড়াতাড়ি করতে লাগবে, কিছু করতে পারবে না, ঠিক আছে? আর এরকম ধরনের ভুল কিন্তু ভুলেও করো না। এখানে কিন্তু t-20 আছে, তো বেটার কি এটার এদিকে নিয়ে সেটা মাইনাস করে দেওয়াটা, ঠিক আছে? সিম্পলেস্ট ওয়েতে করার ট্রাই করো। দেখো কোশ্চেনস এমন প্যাটার্নেরই থাকবো, বেশি কিছু আহামরি প্যাটার্নস এর কোশ্চেনস দিত না, কোশ্চেনস এরকম প্যাটার্নেরই থাকবো আমাদের কাছে, কিন্তু জাস্ট প্রসেস যেটা আছে প্রসেসটা একটু ঠান্ডা মাথায় আমাদেরকে করতে লাগবে, ঠিক আছে? নেক্সট আমরা টপিকের দিকে যাইগা, হয়ে গেছে কতটুকু? নোট করে নিও, পজ করে দরকার লাগলে। নেক্সট গ্রুপিং অফ সেলস। তো आंसर কি যেহেতু দেয়া দিছে ফাইনাল, তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে রেজাল্ট দিয়ে দিব। কালকে সকালের দিকে একটু লক্ষ্য রাখো, কালকে সকালের দিকে বা কালকে বিকালের দিকে দেওয়ার চান্সেস যথেষ্ট বেশি। আমি আমার সব দিক বন্ধু নাম্বার ব্লক করতে। আচ্ছা যাই হোক, এখন এদিকে দেখো, শোনো, যেটা আছে যেটা হয়েছে সেটা হয়েছে, নেক্সট যেটা আছে নেক্সট এক্সামের দিকে ফোকাস করো। বোর্ডস একবার খারাপ হলে কিছু করতে পারতাম, তো বোর্ডস এর নাম্বারটা তুলে রাখো, কারণ এতদিন ধরে তোমরা বোর্ডস এর লেগে ফোকাস করছোই না। তো গ্রুপিং অফ সেলস যেটা আছে, গ্রুপিং অফ সেলস এর মধ্যে আমাদের কাছে দেখো আমরা ড্রিফট ভেলোসিটি, মোবিলিটি এগুলো নিয়ে ডিসকাস করে এসেছি, রেজিস্ট্যান্স নিয়ে সাম এক্সটেন্ট ডিসকাস করে এসেছি, টেম্পারেচারের সাথে রিলেশন নিয়ে ডিসকাস করে এসেছি। এখন আমাদের কাছে বাকি রয়েছে গিয়ে সেটা মেইনলি তিনটা পার্ট। এক নাম্বার গ্রুপিং অফ সেলস, যেটা থেকে আমাদের একটা ক্রিটিক্যাল কনসেপ্ট আমরা করব আজকে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গিয়ে সেটা কেসিএল কেভিএল, আর লাস্ট আমাদের কাছে একটা জিনিস থাকবো, সেটা হইতেছে গিয়ে সেটা উইডস্টোন ব্রিজ, ঠিক আছে? তো এর মধ্যে গ্রুপিং অফ সেলসটা আমরা একটু তাড়াতাড়ি করে নেওয়ার ট্রাই করব। প্রথমে এসে গিয়ে সেটা সিরিজ গ্রুপিং, এগুলোর মধ্যে আমি টাইম বেশি একটা দিতাম না, আমি দিব প্যারালাল গ্রুপিং এর মধ্যে। সিরিজ গ্রুপিং যেটা আছে, সেই সিরিজ গ্রুপিং এর মধ্যে আমরা চিন্তা করতেছি। সিরিজ গ্রুপিং এর মধ্যে দুইটা হইতে পারে, মনে রাখো, বারবার বলতেছি সিরিজ গ্রুপিং এর দুই রকম হইতে পারে। গ্রুপিং অফ সেলস বলতে কি ব্যাটারি থাকবো, প্রত্যেকটা ব্যাটারি কি থাকবো, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবো, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা ব্যাটারি দিছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স দিছি, আর একটা ব্যাটারি দিছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স দিছি, আর একটা ব্যাটারি দিছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স দিছি, এন্ড সো অন। এরকম ভাবে আমাদের চলতেছে। বাইরে দিয়ে কি করলাম, একটা তোমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বা অনেক সময় তারা এখানে লোড রেজিস্ট্যান্স করে দিতে পারে, অনেক সময় তারা এখানে লোড রেজিস্ট্যান্স মেনশন করে দিতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো গেল কি ব্যাটারি সেল, these are the battery cells, internal resistance R করে আমাদের কাছে দেওয়া আছে, সার্কিট রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, ক্যাপিটাল R দেওয়া আছে। আমাকে এখান থেকে বেসিক্যালি জিজ্ঞেস করব কি কারেন্ট I, তাহলে কারেন্ট I ইকুয়ালস টু কত আইবো, প্রথমে I এর ফর্মুলার মধ্যে কি থাকবো, আমার I এর ফর্মুলার মধ্যে থাকবো নেট EMF, মানে নেট ভোল্টেজ, নেট EMF ডিভাইডেড বাই নেট রেজিস্ট্যান্স, ঠিক আছে না? নেট ইএমএফ বাই নেট রেজিস্ট্যান্স, এটা আমরা চান্স নেই ডাইরেক্ট নিউমেরিক্যালস আইতে পারে, অথবা 2 মার্কস দিয়ে আইলে আইতে পারে, চান্সেস খুবই কম, কিন্তু লাগবে এটা আমাদেরও পড়তে। তো এখানে নেট ইএমএফ কেমনে বের করব, সবার আগে চেক করুন যতগুলো ব্যাটারি আছে সবগুলো ব্যাটারি একই প্যাটার্নে লাগানো আছে কিনা। একই প্যাটার্ন মিন্স একটা নেগেটিভের সাথে আরেকটা পজিটিভ, একটা নেগেটিভের সাথে আরেকটা পজিটিভ, এরকম সিকোয়েন্সে লাগানো আছে। যদি লাগানো থাকে তাহলে কি করব, প্লাস করা যাবে। তো এখানে কতগুলো তোমার সেল আছে, n নাম্বার অফ সেলস আছে, সবার ইএমএফ কত করে ধরলাম আমরা, ক্যাপিটাল E করে ধরলাম, ডিভাইডেড বাই, তো তোমার সবাই যেহেতু সিরিজে আছে, নেট রেজিস্ট্যান্স কতগুলো আছে, n নাম্বার অফ রেজিস্ট্যান্সেস লাগানো আছে, n নাম্বার অফ রেজিস্ট্যান্সেস লাগানো থাকলে কত আইবো, nr প্লাস কত আছে সার্কিট রেজিস্ট্যান্স, সার্কিট রেজিস্ট্যান্সের ভ্যালু কত দেওয়া আছে, ক্যাপিটাল R দেওয়া আছে। তাহলে উপর দিকে আমরা কত পাইতেছি, NE divided by NR plus capital R, এটা কার এক্সপ্রেশন, I যেটা আছে সেই I এর এক্সপ্রেশন আমরা পাইতেছি, I is equal to NE divided by NR plus capital R, ঠিক আছে?
যদি কি হয় সবাই একই সিকোয়েন্সে লাগানো থাকে, if they are connected through a particular sequence. Then it is clear? Okay, fine. Next আমরা যেটা নিয়ে চিন্তা করব, এটার মধ্যে হইছে কি সেটা যদি তাদেরকে আমরা কি করি ডিফারেন্ট সিকোয়েন্সে লাগাই, একটা বা দুইটারে ধরো এরকম ভাবে লাগায় রাখলাম ডিফারেন্ট সিকোয়েন্সে, মানে কি রকম ভাবে ব্যাটারি পজিটিভ internal resistance positive internal resistance positive internal resistance, দেন ধরো আমি এখানে কি করলাম m নাম্বার অফ কিছু সেলস রে উল্টা সিকোয়েন্সে লাগাই দিলাম, ঠিক আছে? তো ধরলাম কি টোটাল নাম্বার অফ সেলস is equal to কত m, আর m নাম্বার অফ cells are in opposite way, ঠিক আছে? m নাম্বার অফ সেলস কে এরকম ভাবে লাগায় রাখছি অপোজিট ওয়েতে লাগায় রাখছি, বাকিদের কি করছে একটা সিকোয়েন্সে লাগাইছি। তাহলে এরকম সিচুয়েশনে আগের রুলসই থাকবো, আর আর করেই থাকবো, সবাই ই ই করেই থাকলো, তাহলে কি হইব এখানে মনে রাখো I is equal to net resistance কত আছে NR plus capital R, net resistance is equal to NR plus capital R, কিন্তু সেলের মধ্যে কি হইতাছে টোটাল সেল কত আসলো NE, টোটাল সেল কত আছে NE মাইনাস একটা, যদি সেল অপোজিটে থাকে তাহলে কটা বাদ দিতে লাগবে দুইটা বাদ দিতে লাগবে, কেন এখানে একটা সেল আসলো এখানে একটা সেল আসলো এখানে একটা সেল আসলো, কয়টা সেল কয়টা লাগাইছি টোটাল চারটা, সেল কয়টা লাগাইছি চারটা, অপোজিটে লাগাইছি কয়টা একটা, সে এটারও কি করতেছে বাদ দিতেছে, তাহলে একটা সেল আরেকটা সেলকে কি করতেছে বাদ দিতেছে এলিমিনেট করতেছে, তাহলে আমার অ্যাকচুয়ালি ক্যান্সেল কয়টা সেল হইতাছে একটা সেলকে অপোজিটে লাগাইলে দুইটা সেল ক্যান্সেল হইতাছে, ওই কারণে কি রাখছি 2 টাইমস অফ m রাখছি, 2 টাইমস অফ m, প্রত্যেকটা সেলের ইএমএফ কত ই করে, ওই কারণে এরকম ভাবে রাখছি। তাহলে এখান থেকে ভ্যালু কত আছে n মাইনাস 2 টাইমস অফ m ডিভাইডেড বাই কত আছে nr প্লাস ক্যাপিটাল R, উপরের সঙ্গে কি থাকবে একটা ই থাকবে, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট। খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। ওকে, নেক্সট আমরা যাবোগা প্যারালাল গ্রুপিং এর মধ্যে, সিরিজ গ্রুপিং আছে, এখন আমরা যাব প্যারালাল গ্রুপিং এর মধ্যে। সবার আগে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা শেষ করো, কারণ কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা কেন বলতে শেষ করো, এখান থেকে নিউমেরিক্যালস দিতে পারে, আমরা যে যে চ্যাপ্টারস গুলোর থেকে বেশি ক্রিটিক্যাল টাইপের কোশ্চেনস দিব, মানে অ্যাকচুয়ালি যেগুলোর জন্য তোমাদের বেশি টাইম এফোর্ড করতে লাগবে ওই চ্যাপ্টারস গুলোরে আমরা আগে ধরব, আর মাঝখানে কিছু ছোট ছোট চ্যাপ্টারস ইনক্লুড করাই দেব, যেমন ধরো আমাদের কাছে সেমিকন্ডাক্টর আছে, দেন ধরো আমাদের কাছে কারেন্ট ইলেকট্রিসিটি কি জানি কয় তোমার ইএমআই আছে, ঠিক আছে, বা ধরো অ্যাটমস আছে, নিউক্লিয়াস, এরকম ধরনের কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে, এগুলো আমরা গ্যাপে গ্যাপে করায় নেব, বাট এগুলো বড় চ্যাপ্টারস প্লাস এগুলোর থেকে বেশি কোশ্চেনস আইতে পারে। এখন আমরা একটা গ্রুপ দেখা যাচ্ছে প্যারালাল গ্রুপিং, প্যারালাল গ্রুপিং এর মধ্যে দুইটা প্যাটার্ন আমরা দেখাবো, প্রথমে একটাই প্যাটার্ন দেখা যাচ্ছে, এখানে সবগুলো সেলের মধ্যে ইএমএফ আমরা কি করতেছি সেম টু সেম ইএমএফ দিয়ে রাখছি, যতগুলো সেল আছে সবগুলো সেলের মধ্যে আমরা সেম টু সেম ইএমএফ দিয়ে রাখতেছি, ঠিক আছে? সবার ইএমএফ এর ভ্যালু সেম টু সেম আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদি সবার মধ্যে সেম সেম ইএমএফ হয় তাহলে কি হইব, সবার মধ্যে ডিফারেন্ট ইএমএফ হলে কি হইব, দেন সাথে কি রাখছি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স রাখছি আমরা, সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কত ক্যাপিটাল আর, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আই হোপ কোনো প্রবলেম হতো না। এবার দেখো সবগুলো ইএমএফ ই সবারে লাগাইছি কই প্যারালাল কম্বিনেশনে লাগায় রাখছি, আমরা জানি প্যারালাল কম্বিনেশনে কি সেম থাকে ভোল্টেজ সেম থাকে, তাহলে যেহেতু সবাইরে প্যারালালে লাগানো হইছে তাহলে এই সিচুয়েশনে
আমাদের এখানে নেট ইএমএফ, ডিউ টু দ্যাট রিজন আমাদের এখানে নেট ইএমএফ এর ভ্যালু কত আইব n টাইমস অফ নেট ইএমএফ এর ভ্যালু কত আইব ই আইব। সিরিজে হইলে n টাইমস অফ ই হয়, কারণ তাদেরকে আমরা কি করি প্লাস কইরা যাই, ঠিক আছে। কিন্তু যদি মনে করো আমরা এরকম ভাবে লাগায় রাখছি, তাহলে তখন আমাদের কাছে কি হইতাছে, সবারই যেহেতু প্যারালাল কম্বিনেশনে লাগায় রাখছি, তার জন্য আমরা এখানে ইএমএফ কত নেব, শুধু ক্যাপিটাল ই রাখবো আমাদের কাছে ইএমএফ এর ভ্যালু, শুধু ক্যাপিটাল ই থাকবে আমাদের কাছে ইএমএফ এর ভ্যালু। আচ্ছা, তাহলে এবার নেট রেজিস্ট্যান্স কত আছে, নেট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কত হবে আর ডিভাইডেড বাই n। কেন n নাম্বার অফ রেজিস্ট্যান্সেস কি রকম ভাবে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। n নাম্বার অফ রেজিস্ট্যান্সেস প্যারালাল কম্বিনেশনে থাকার কারণে কত হইতেছে r বাই n। তাহলে কারেন্টের এক্সপ্রেশন কি হবে, নেট ইএমএফ ই ডিভাইডেড বাই নেট রেজিস্ট্যান্স I ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে নেট ইএমএফ ই ডিভাইডেড বাই নেট রেজিস্ট্যান্স কত আছে r বাই n প্লাস কি আইবো সার্কিট রেজিস্ট্যান্স, প্লাস কি আছে সার্কিট রেজিস্ট্যান্সের ভ্যালু কত ক্যাপিটাল R, সার্কিট রেজিস্ট্যান্সের ভ্যালু কত পাইতেছি আমরা ক্যাপিটাল R পাইতেছি। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ওকে ফাইন, ঠিক আছে। এত ডিটেইলসে তো আমরা যেতে পারতাম না, কারণ যেহেতু ওয়ান শটের মতন যাইতেছে। তো নর্মাল ক্লাসে আমরা সবগুলো ডিটেইলসে ডিসকাস করছিলাম। এবার এটার পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেটা প্যারালাল গ্রুপিং এর মধ্যে একটু অন্য টাইপের কম্বিনেশনে জানা। কি রকম টাইপের কম্বিনেশন প্যারালাল গ্রুপিং এর মধ্যে, যদি ধরো আমরা তিনটা সেল রে রাখছি, একজনের ইএমএফ ই, এটা খুব ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল প্রবলেমস। এটা কোশ্চেন আমরা দিয়ে রাখছি এখান থেকে। আরেকটা সেল আমরা রাখছি R2 EMF E2, আরেকটা দিয়ে রাখছি EMF E3, রেজিস্ট্যান্স কত আছে R3 আছে, ঠিক আছে। সাথে কি করে রাখলাম এক্সটার্নাল রেজিস্ট্যান্স R দিয়ে রাখছি। ক্লিয়ার? ঠিক আছে, তো আমরা এটা রাখলাম এরকম ভাবে। আচ্ছা, এবার এখান থেকে দেখো নেট কারেন্ট কত রাখলাম I রাখলাম। এই যে সেলটা আছে এই সেলটার থেকে কন্ট্রিবিউশন ধরলাম I1, এটার থেকে কন্ট্রিবিউশন ধরলাম I2, এটার থেকে কন্ট্রিবিউশন ধরলাম I3, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমি যদি এখানে একটা জিনিস এখানে আমাদের ইউজ করতে লাগবে, সেটা কি কেভিএল ইউজ করতে লাগবে। তোমাদের জানা আছে, আমি তার জন্য ইউজ করে কথা পরে ডিসকাস করব আমরা। কেভিএল এর ফর্মুলা কি, একটা লুপ হইতে লাগবে, একটা ক্লোজড পাথ হইতে লাগবে, জানা আছে তোমাদের। তাহলে ক্লোজড পাথের ক্ষেত্রে ফর্মুলা কি, v সামেশন অফ কত আছে I r থাকে। এটারই প্রপার এক্সাম্পল বাই প্রপার ইউজ আমরা এখানে করব, ঠিক আছে। কেভিএল এর মধ্যে এত ডিটেইলস এর দেখাম না। তো এখানে যদি আমরা করি তাহলে দেখো একটা লুপ নিতেছি কি, E1 থেকে এই যে পাথটা আছে দেখানো, এখান থেকে স্টার্ট করে এই পাথটা যেটা আছে এই পাথটা পুরোটা নিয়ে একটা লুপ নিতেছে, ঠিক আছে। তাহলে প্রথমে এখানে আমাদের কাছে ইএমএফ কত আইব, ই আইব ইজ ইকুয়াল টু ইএমএফ ইজ ইকুয়াল টু এখানে কত আইতাছে রেজিস্ট্যান্স আইআর, এখানে পোটেনশিয়াল ড্রপ কত আইব আইআর, প্লাস এখানে এই যে পোরশনটা আছে তখন কত আইব I1 R1, IR is equal to I1 R1। ক্লিয়ার নাকি ডাউট আছে? ওকে, এবার এখান থেকে আমি ইচ্ছা করলে এরকম ভাবে লিখতে পারি E minus IR is equal to I1 R1, লেখা যায় তো নাকি ভুল লিখছি কিছু? ওকে, নেক্সট এরকম ভাবে তো লেখা যাবে, লিখতে পারি আমরা E1 by R1 minus I into R by R1 is equal to I1। দেখো লিখতে পারি আমরা এরকম ভাবে, ফাইন। তাহলে সেম ভাবে সিমিলার কনসেপ্ট হইতে E2 এর জন্য একটা ইকুয়েশন পাবো, সিমিলার কনসেপ্ট হইতে E3 যে আছে ব্যাটারি, E3 এর লেখা কি পাবো
আরেকটা পাবো, ঠিক আছে? তাহলে সিমিলারলি করে লেখা যাচ্ছে, কারণ আমরা জানি লিখলে সেম টু সেমই আমরা পাবো। তাহলে সিমিলারলি দিয়া আমরা এখান থেকে কি লিখতে পারি, E2 divided by R2 minus I into R by R2 is equal to কত আছে, I2। ক্লিয়ার? ঠিক আছে নাকি ভুল লিখছি কিছু? শিওর? নেক্সট E3 divided by R3 minus I into R by R3 is equal to I3 লিখতে পারি নাকি ভুল কিছু লিখছি? শিওর, কনফার্ম? ঠিক আছে, ওকে। এবার এখানে দেখো ওকে, শেষ ডান, ঠিক আছে। এবার নেক্সট সবগুলো একসঙ্গে অ্যাড করে নিই, তাহলে লিখতে পারি কত, I1 প্লাস I2 প্লাস I3। বারবার বলতেছি এই ডেরিভেশনটা ভালো করে দেখতে যাইও, হাইলে এই ডেরিভেশনটা আইতে পারে, চান্সেস আছে, অথবা মিক্স গ্রুপিং এর ডেরিভেশনটা আইতে পারে, ঠিক আছে? তো I1 প্লাস I2 প্লাস I3 সবগুলো যদি আমি করি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারতাছি, E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3, ঠিক আছে, মাইনাস IR1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। দেখো তো ভুল কিছু লিখছি নি? ওকে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা KCL অনুসারে কি জানো, এই জাংশনের মধ্যে এখানে এন্টারিং কারেন্ট কত, I1 I2 I3, these are the entering current. What is the amount of outgoing current, I? তো KCL অনুসারে কি করতে পারি, I1 plus I2 plus I3 is equal to I লেখা যায়। is it clear? তাহলে এখান থেকে আমরা করতে পারি I is equal to, এখানে কত আসবে, summation of E by R লেখা যায়, summation of E by R minus IR summation of 1 by R। ওকে, তো এবার এদিকে নিয়ে আয় করো, I ফার্স্ট ব্র্যাকেট দিলে বা থার্ড ব্র্যাকেট দিলে কত আসবে, 1 প্লাস R into summation of 1 by R is equal to summation of E by R। এটারে লেফট হ্যান্ড সাইডে আনছি এবং I কমন নিছি, লাস্ট লাইন, তাহলে আমি এখান থেকে I is equal to কি লিখতে পারি, summation of E by R, summation of E by R whole divided by 1 plus R summation of 1 by R। clear? summation of 1 by R যদি কি থাকে, if আমাদের কাছে কি থাকে এখানে n number of resistances, n number of cells having different resistances যদি আমাদেরকে provide করে, conditions কি, the EMF of the cells are not equal, the EMF of the cells are different, as well as the internal resistance of the cells are different। যদি internal resistances same থাকে, যদি internal resistances same থাকে, but EMF এর ভ্যালু কি হয়ে যাবে, different হয়ে যাবে, তাহলে সমস্যা নাই। এখানে কত আছে, 1 by R plus 1 by R plus 1 by R, কতগুলো থাকবো, n এর টার্ম থাকবে, তাহলে কত হবে অ্যাকচুয়ালি n by R। বাস ওই বেসিসে আমাদের এখান থেকে আমরা বসায় দেব, n by R নরমালি থাকে, তো n by R ই আমরা এখানে বসান। ইজ ইট ওকে? ঠিক আছে। EMF এর ভ্যালু ডিফারেন্ট যদি হয়, if the value of the EMFs are different, then we have to use this concept। যদি EMF এর ভ্যালু সেম থাকে, তাহলে আমরা আগের যে স্লাইডটা করছিলাম, আগের স্লাইডেরটা থাকবে আমাদের কাছে, ঠিক আছে, সমস্যা নাই। সো নেক্সট আমরা এটা অঙ্ক করব, একটু পরে করব, এটারে পজ করে নোট ডাউন করে নাও। বোর্ড পরীক্ষা দিতে গিয়ে আচ্ছা
নেক্সট আরেকটা জিনিস থেকে সেটা আমি কয়ে রাখতেছি তোমাদেরকে, জাস্ট একটু মনে রাখবে এখান থেকে, যদি একটা সেল উল্টা লাগানো হয়, যদি একটা সেল উল্টা লাগানো হয় বলতে আমাদের এখানে যে ই2টা আছে, আমাদের এখানে যে ই2টা আছে সেই ই2টা কি করতেছে করতেছ না এটা, আচ্ছা যাই হোক, আর এই লাইনটা হচ্ছে দৌড় দিয়ে এখান থেকে অন্য কিছু না, জাস্ট তোমরা দেখে নিও, মানে এখানে আমাদের ব্যাটারির এই টার্মিনালটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, উল্টা লাগাই দিলাম, তখন কারেন্টের ডাইরেকশনটা এদিকে না থাকা কি হইব, এদিকে এন্টার করব, ঠিক আছে, i2 ডাইরেকশনটা জাস্ট এদিকে আইব, তো তখন আমরা ইকুয়েশন যেটা আছে e2, ওই ইকুয়েশন e2টা লেখার সময় একটু ভাববা চিন্তা লিখতে লাগবো, জাস্ট কি হইব এখান থেকে কারেন্টের ডাইরেকশন যেটা আছে এটা ধরে সেটা তোমাকে করতে লাগবে, ঠিক আছে, তো তখন তোমার কি হইব, কারেন্টটা এই দিক থেকে ঢুকবো, দ্যাট ইজ ইকুয়েশন যেটা আছে ইকুয়েশন এটাই থাকবে, কিন্তু এখানের সাথে যখন ম্যাচ করাবা তখন কি করছো i1 i2 লিখছো, তো তখন i1 i2 না দিয়ে i1 i2 i3 এরকম ভাবে দিয়া দিই, এখানে ইকুয়েশন চেঞ্জ হতো না, এখানের ইকুয়েশন চেঞ্জ তুমি কেমনে করবে, এখানে কারেন্ট তো এদিকে আছে না, আর তো ঠিকই আছে, আর যদি তুমি চেঞ্জ করতে চাও করতে পারো, দুটোটাই তোমার কাছে অপশন আছে, একটা অপশন এসে গিয়ে সেটা তুমি কারেন্টের সেম ধরে রাখলে আপাতত, তো ইকুয়েশন তোমার সেম টু সেম আসবে, দেন এখানে যখন লিখতে যাবে ইকুয়েশনটা i1 i2 না লেখা i1 i2 দিয়া তুমি লিখতে পারো, এটা একটা অপশন তোমার কাছে আছে, আর যদি তুমি মনে করো যে আমি i1 i2 i3 লেখো, তাইলে এখানে তোমার যে ইকুয়েশনটা আছে e2, এই ইকুয়েশনটারে তোমার মাইনাস দিয়ে দিতে লাগবে, এখানের ব্যাটারিটারে মাইনাস ই দিয়া তোমাকে সেট করতে লাগবে, তুমি হয় এখানে একবার চেঞ্জ করো নাইলে এখানে চেঞ্জ করো, যে কোনো একটা জায়গাতে চেঞ্জ করো, ঠিক আছে, মাল্টিপল জায়গাতে চেঞ্জ করা বলো না, কিন্তু এখানেও চেঞ্জ করে দিছি এখানেও চেঞ্জ করে দিছি এরকম করতে যায় না, যে কোনো একটাতে ইকুয়েশনটা এখানে চেঞ্জ করলে মাইনাস দিও, অথবা কারেন্টের মধ্যে যদি চেঞ্জ করতে যাও তাহলে এখানে i1 i2 দিয়া সেটা তুমি এখান থেকে পুট করো, ক্লিয়ার। নেক্সট মিক্সড গ্রুপিং, আজকে কথা না একদম সোহম 95 রেডি দিছি মিক্সড গ্রুপিং, মিক্সড গ্রুপিং যেটা আছে, মিক্সড গ্রুপিং এর মধ্যে যদি আমরা দেখি, মিক্সড গ্রুপিং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সময় জিজ্ঞেস করেন, আচ্ছা মিক্সড গ্রুপিং এর মধ্যে ধরো আমরা কি করলাম, clear, this is the normal circuit of mixed grouping circuit, এবার আমরা এখানে কি ধরতেছি, n নাম্বার অফ কি আছে, রোজ আছে, m নাম্বার অফ কি আছে, কলামস আছে, কলাম কটা আছে, m নাম্বার অফ কলামস আছে, আর n নাম্বার অফ কি আছে, রোজ আছে, কলামস বলতে কি বোঝাতে চাচ্ছে, সোজা কথা, একটা রোর মধ্যে, কলাম বলতে একটা রোর মধ্যে m নাম্বার অফ কি আছে, সেলস আছে, একটা রোর মধ্যে কতগুলো সেলস আছে, m নাম্বার অফ সেলস আছে, ধরে নিতেছি প্রত্যেকের ভ্যালু কত আছে, ধরে নিতেছি আমি প্রত্যেকের ভ্যালু ই করে, আগে এখানে দেখানো এটা প্রত্যেকের ভ্যালু কত করে আছে, ই করে আছে, প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত করে আছে, আর করে আমরা ধরে নিতেছি প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর করে আমরা ধরে নিতেছি প্রত্যেকের ইএমএফ এর ভ্যালু কত আছে, ই করে রয়েছে, আমরা ধরে নিতেছি রেজিস্ট্যান্স কত আছে, ক্যাপিটাল আর আছে আমাদের কাছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ক্লিয়ার নাকি, না সমস্যা আছে কোনো জায়গাতে, আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটারে করার ট্রাই করব, দেখি কিভাবে করতে পারি আমরা, একটা রোর মধ্যে in a row total number of cell কটা আছে m, in a row cell কটা আছে m cell আছে, তাহলে এখানে কত আইবো, প্রত্যেকের ইএমএফ কত আইবো me, ঠিক আছে, প্রত্যেকের রেজিস্ট্যান্স কত আছে ইন্টারনাল আর করে, তাহলে কত আইবো mr, ঠিক আছে, me হইছে কি সেটা
ইন্টারনাল ইএমএফ, ঠিক আছে, আর মানে নেট ইএমএফ, আর এমআর কি নেট রেজিস্ট্যান্স, নেট ইএমএফ আমরা এখান থেকে পাইতাছি। ক্লিয়ার? ওকে, তাহলে এরকম ধরনের এমই এরকম ধরনের কতগুলো সেলস আছে বা কতগুলো রো আছে? n নাম্বারস অফ রো আছে। কতগুলো রো আছে? n নাম্বার অফ রো আছে। এবার একটু বুঝো, যদি আমি এমই এখানে কত আছে সবটার মধ্যে কত আছে? এমই এখানে সবটার মধ্যে কত আছে? এমই এখানে সবটার মধ্যে কত আছে? এমই সবাই কি প্যারালালে আছে? প্যারালালে নেট ইএমএফ এর ভ্যালু চেঞ্জ হয় নাকি? তাহলে প্যারালালে যদি নেট ইএমএফ এর ভ্যালু আমরা জাস্ট কিছুক্ষণ আগে দেখছিলাম, যদি না চেঞ্জ হয় তাহলে কত থাকবো? এমই থাকবো। নেট ইএমএফ, নেট রেজিস্ট্যান্স কত আইবো? একটার মধ্যে কত আছে? এমআর, এরকম কতগুলো আছে? n নাম্বার আছে। তাহলে নেট রেজিস্ট্যান্স এর মধ্যে কি আইবো? একটু চেঞ্জ হইবো। নেট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কত আছে? mr বাই n আইবো, কারণ প্যারালালে আছে। তাহলে mr বাই n প্লাস তার সাথে কি আইবো? প্লাস circuit resistance, then we will get the current. So current is equal to net EMF is equal to কত আছে? ME divided by MR by N plus capital R এখান থেকে আমরা ফার্দার কন্টিনিউ করব। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এতটুকু পর্যন্ত নোট করে নাও, তাড়াতাড়ি পজ করে সেটা। আচ্ছা, নেক্সট দেখো, এখানে ডিনোমিনেটরে কত আছে? n আছে। তাহলে এখানে যদি আমি লিখি তাহলে কি রকম ভাবে লিখতে পারি? mr plus nr is equal to mn e, আর n সব সময় mn e i, ঠিক আছে। নেক্সট i is equal to কত আইবো? mn e, ওকে। আচ্ছা, এদিকের পোরশনটা দেখো, এখন নিচের পোরশনটার মধ্যে আমি যদি এরকম ভাবে একটু সাজায় সেটা লিখতে চাই, তাহলে কি লিখছি ভুল? একটু বুঝি। এটা কি করছি? সাজায় লেখার ট্রাই করছি। এটা মাইনাস এটা লিখছি, ঠিক আছে। লিখলে কি ভুল লিখছি? এখানে আমরা একটা পার্ট বেসতে লেখা রাখছি, যদি ভাঙি তাহলে mr তো পাবোই, প্লাস দিয়া nr ও পাবো, সমস্যা নাই। মাইনাস কি আছে এখানে? মাইনাস কি আছে? -2 mn, এটা সবটা পার্টটা। তাহলে এখানে ভুল যেহেতু লিখছি তাহলে এটা ঠিক করি আগে। 2 √ mn r ক্যাপিটাল R, ঠিক আছে। এখানে যতগুলো প্যারামিটার আছে সবগুলো প্যারামিটার কি ফিক্সড প্যারামিটার, যতগুলো প্যারামিটার আছে সবগুলো প্যারামিটার ফিক্সড প্যারামিটার। আমি বলছি কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো ম্যাক্সিমাম পাওয়ার আইতে গেলে কি লাগবে? পাওয়ারের ক্ষেত্রে আমার কি লাগবে? ম্যাক্সিমাম পাওয়ারের জন্য ম্যাক্সিমাম কারেন্ট দরকার, ম্যাক্সিমাম পাওয়ারের জন্য ম্যাক্সিমাম কারেন্ট দরকার। তাহলে কারেন্ট will be max in which particular condition? If √mr is equal to, মানে অ্যাকচুয়ালি কি হয়, যদি এই পোরশনটা ইকুয়ালস টু কত আয় পড়ে? 0, mr minus nr হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আয়? 0 আয়। ক্লিয়ার? যদি এরকমটা হয় তাহলে এখান থেকে যদি আমি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে কত পাইতেছি? mr is equal to nr পাইতেছি, ঠিক আছে। ওকে, mr is equal to যদি nr হয় তাহলে এখান থেকে কি লিখতে পারতেছি? mr divided by n is equal to কত আছে? ক্যাপিটাল R আছে। mr by n is equal to capital R. What is the meaning? The meaning is that if the value of resistance R is equal to external resistance is equal to mr by n, then only you will get the maximum amount of current. তো এই কারেন্টের জন্য তুমি maximum amount of power পাইবা। So this is the concept of maximum power transfer theorem. Okay, আজকে এই ক্লাসটার মধ্যে এতটুকুই।